ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্রকান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসির 29 ডিসেম্বর 2020 সেকেন্ড শিফটের যে প্রশ্নপত্রটি ছিল সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এরপর দেখো, তোমরা অনেকে হয়তো এই আরআরবি এনটিপিসির যে পিওয়াইকিউ সিরিজটা শুরু করেছি সেটা ফলো করছো, কিন্তু বুঝতে পারছো না পরীক্ষায় কোনগুলো আসবে বা আগামী দিনের পরীক্ষার জন্য তোমরা কি পড়বে। তো সেই সব বিষয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসের শেষে। ঠিক আছে, এবং আজকের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমাদেরকে দেব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা প্রথম থেকে মন দিয়ে একটু দেখবে। ঠিক আছে, দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? জহর টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, রোহতাং টানেল নাকি অটল সুড়ঙ্গ? দেখো, ভারতের দীর্ঘতম টানেল, প্রথমত তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো, আমি তো উত্তর বলবোই তোমাদেরকে। ঠিক আছে, ভারতের যে দীর্ঘতম হাইওয়ে টানেল, টানেল বলতে কি বোঝায়? এই পাহাড়ের মধ্যেখানে এই যে দেখতে পাচ্ছ এরকম ভাবে সুড়ঙ্গ করা রয়েছে, এগুলাকে বলা হচ্ছে টানেল। তো দীর্ঘতম টানেল কোনটা? সেটা হচ্ছে ডক্টর শ্যামরোড টানেল বা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ঠিক আছে, এটার আরও একটা নাম আছে, চেনানি নাসির টানেল। ঠিক আছে, মনে রাখবে কি নাম? চেনানি নাসির টানেল। এই যে কি পয়েন্টগুলো লিখে দিচ্ছি এগুলো নোট করবে, কারণ পরীক্ষাতে শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে তার কোনো মানে নেই, চেনানি নাসির টানেলও আসতে পারে। ঠিক আছে, এটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 9.28 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু নোট করবে। এরপর দেখো, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে রোহতাং টানেল আছে, এটার আরো একটা নাম হচ্ছে অটল টানেল। ঠিক আছে, এখানে দুটো অপশন একই রকম হয়ে গেছে। তো এটা হচ্ছে কি বিশ্বের সব থেকে বড় 10,000 ফিট উচ্চতার উপরে থাকা টানেল। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে তোমার 10,000 ফুট উচ্চতায় থাকা থাকা বিশ্বের সব থেকে বড় টানেল। এই যে ছোট্ট ছোট্ট পয়েন্ট 10,000 ফিট উচ্চতায়, এগুলাতেই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, এটার যে টোটাল দৈর্ঘ্য সেটা হচ্ছে 9.2 কিলোমিটার। ঠিক আছে, আর এটা হচ্ছে 9.28 কিলোমিটার। এই দুটা ছোট্ট ছোট্ট সূক্ষ্ম পয়েন্ট মনে রাখবে। এরপর দেখো, এই যে রোহতাং টানেল রয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে এর বেশি জানার কিছু নেই, যেগুলো জানার আমি তোমাদেরকে সেটা বলছি। দেখো, এই যে রোহতাং টানেল, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, মনে রাখবে এটা 3 অক্টোবর 2020 এই তারিখে উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, ভারতে বর্তমানে বর্তমানে ঠিক আছে, বর্তমানে 312টি টানেল রয়েছে। 312টি টানেল রয়েছে, তার মধ্যে সব থেকে ছোট, সব থেকে বড় দেখে নিয়েছো, এরপর হচ্ছে সব থেকে ছোট। ছোট যে টানেলটি রয়েছে তার নাম হচ্ছে ভানওয়ার টঙ্ক। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, ছত্তিশগড়ে অবস্থিত। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে কি দীর্ঘতম রেলওয়ে টানেল, লংগেস্ট রেলওয়ে টানেল। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে হাইওয়ে, মানে গাড়ি চলাচলের জন্য। এরপর রেল, ট্রেনের জন্য সব থেকে বড় টানেল হচ্ছে পীর পাঞ্জাল টানেল। কি নাম? পীর পাঞ্জাল টানেল। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু নোট করে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, লন্ডন, ওয়াশিংটন ডিসি নাকি প্যারিস?
দেখো ইউনেস্কো, এটা হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনেরই একটা অঙ্গ বা একটা কি বলবো ব্রাঞ্চ তোমরা বলতে পারো। ইউনেস্কো কি করে, বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী যে জায়গাগুলো রয়েছে বা কোনো মন্দির, কোনো মসজিদ বা কোনো গুহা, ঠিক আছে, এগুলোকে কি করে নিজেদের লিস্টে অ্যাড করে এবং তাদেরকে সংরক্ষণ করে। ঠিক আছে, তো ইউনেস্কোর যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে প্যারিসে অবস্থিত। ঠিক আছে, এরপর ইউনেস্কোর যে স্থাপনা দিবস, কত সালে এটি স্থাপিত হয়, এটাও পরীক্ষায় অনেক সময় আসে। সেটা হচ্ছে তোমার 1945, 1945-এ। আজকের ডেটে গোটা বিশ্বে টোটাল 1223টা ইউনেস্কো সাইট রয়েছে। ঠিক আছে, সাইট ইন ওয়ার্ল্ড গোটা বিশ্বে রয়েছে 1223টা। এবং যদি বলা হয় ভারতে কটি রয়েছে, ভারতে হচ্ছে 43টি। ঠিক আছে, এবং এখানে সব থেকে নবীনতম সেটা হচ্ছে ময়ডামস। ময়ডামসটা কি, যে আসামের অহোম ডাইনাস্টি ছিল বা অহোম রাজবংশ ছিল, তাদের যে সমাধি, সেটাকে বলা হচ্ছে ময়ডামস। ঠিক আছে, এটা হচ্ছে নবীনতম। এই যে 43টা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে 35টা হচ্ছে কালচারাল, একটা হচ্ছে মিক্সড, আরেকটা আর 7টা হচ্ছে ন্যাচারাল সাইট। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, খুব আসে না, কিন্তু যখনই এসএসসি সিজিএল লেভেলের পরীক্ষা তোমরা দেবে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। এরপর ইউনেস্কো হচ্ছে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেগুলোকে আমরা ছুঁতে পারবো বা স্পর্শ করতে পারবো। এরপর এমন কিছু কিছু আছে ঐতিহ্য, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো না, যেমন ডান্স। আমরা কি নাচটাকে স্পর্শ করতে পারি? বা মিউজিক, তাকে আমরা স্পর্শ করতে পারি না। ডান্সের ক্ষেত্রে আমরা ডান্সারকে, যে ডান্সটা দেখাচ্ছে, তাকে আমরা স্পর্শ করতে পারি, কিন্তু যে ডান্সটা করছে, যেটাকে ডান্স বলছে, সেটাকে আমরা স্পর্শ করতে পারি না। যেমন মিউজিক, মিউজিকের ক্ষেত্রে যে গান করছে তাকে আমরা স্পর্শ করতে পারবো, কিন্তু যে গান, সেটাকে আমরা শুধুমাত্র শুনতেই পারবো এবং অনুভব করতে পারবো। ঠিক আছে, তো এই ধরনের যে ঐতিহ্যগুলোকে রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ইনটেনজিবল সাইট। এগুলাকে কি বলা হয়? ইনটেনজিবল সাইট। ঠিক আছে, ইনটেনজিবল সাইট, এগুলো ইউনেস্কোর আন্ডারে রয়েছে। তো ভারতে টোটাল 15টা ইনটেনজিবল সাইট রয়েছে, তার মধ্যে নবীনতম হচ্ছে গুজরাটের গরবা ডান্স। ঠিক আছে, গুজরাটের গরবা নৃত্য 2023 সালে এটি অ্যাড হয়েছিল। এবং 2022 সালে কি অ্যাড হয়েছিল? ওয়েস্ট বেঙ্গলের যে দুর্গা পূজা। এই কয়েকটা পয়েন্ট। আরেকটা জিনিস এখানে যেটা মনে রাখবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 18ই এপ্রিল। ঠিক আছে, 18ই এপ্রিল পালন করা হয় কি? ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি জয়েন্ট সিটিং, কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার, নাকি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন সদস্য, নাকি রাজ্যসভার সবচেয়ে সিনিয়র সদস্য, নাকি রাষ্ট্রপতি? দেখো, লোকসভা এবং রাজ্যসভার যে যৌথ বৈঠক বা জয়েন্ট সিটিং, যখন কোনো কিছু নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিবাদ হয়, তখন কি করা হয়? বিবাদ বলতে কি, তাদের মধ্যে তো আর মারপিট হয় না, কোনো একটা বিল হয়তো পাস হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে লোকসভায় পাস হয়ে যাচ্ছে কিন্তু রাজ্যসভায় পাস করতে দিচ্ছে না, মানে এরকম একটা সমস্যা, যে সেটাকে যৌথভাবে না বসলে মিটমাট করা যাবে না, সেই ধরনের যে সমস্যা বা বিল থাকে, সেগুলোকে নিয়ে জয়েন্ট সিটিং করা হয় বা যৌথ বৈঠক করা হয়। এই যৌথ বৈঠকের উল্লেখ তোমরা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 108-এ পেয়ে যাবে।
108 নম্বর আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, তো সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে যৌথ বৈঠকে যিনি সভাপতিত্ব করবে, ঠিক আছে, সভাপতিত্ব বলতে কি, একজন তো হেড থাকে না যে সব কিছু কন্ট্রোল করে, তো এই সভাপতিত্বটা কে করবে? লোকসভার স্পিকার। লোকসভার যিনি স্পিকার তিনিই লোকসভা এবং রাজ্যসভায় একজন সভাপতিত্বটা করেন। এই লোকসভা স্পিকার আমাদের সংবিধানের কত নাম্বার আর্টিকেলে আলোচনা করা হয়েছে? আর্টিকেল নাম্বার 93। ঠিক আছে, দেখো এরপর তোমাদেরকে আমি বলি, যখন আর্টিকেল নাম্বার 80 এবং আর্টিকেল নাম্বার 81, এই দুজনকার মধ্যে ঝামেলা হবে। 80 মানে হচ্ছে রাজ্যসভা, 81 মানে হচ্ছে লোকসভা। এই দুজনকার মধ্যে যখন মতবিরোধ দেখা যাবে, তখন আর্টিকেল নাম্বার 52 কি করবে? আর্টিকেল নাম্বার 108কে ব্যবহার করবে। দেখো, রাজ্যসভা এবং লোকসভায় যখন কোনো একটা সমস্যা হবে, তখন আর্টিকেল নাম্বার 52 মানে প্রেসিডেন্ট। মনে রাখবে যে যৌথ বৈঠককে কে ডাকে? যৌথ বৈঠককে ডাকে কে ডাকে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডাকার পর কি করা হয়? 108 ব্যবহার করে যৌথ বৈঠক করা হয় এবং সেখানে সভাপতিত্ব করে কে? আর্টিকেল নাম্বার 93 বা লোকসভার স্পিকার। সার সংক্ষেপে এইটুকু। এরপর হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে যৌথ বৈঠক করা যাবে না। মনে রাখবে, এক হচ্ছে সংবিধান সংশোধন বিল, সংবিধান সংশোধন বিল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মানি বিল, আর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপিচমেন্ট বা মহাভিয়োগ, যেটা প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয় তাকে তার পদ থেকে হটানোর জন্য। তাহলে সংবিধান সংশোধন বিল, মানি বিল এবং ইমপিচমেন্ট, এই 3টা বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং করা যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? চলো পরবর্তী পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বেরি ড্যাশের অভাবের কারণে সৃষ্ট একটি রোগ। এই যে দেখতে পাচ্ছ বেরি রোগ, তো এই বেরি রোগটা কি কারণে হয়? প্রশ্ন হচ্ছে এইটা। ঠিক আছে, ভিটামিন বি1, ভিটামিন এ, ভিটামিন সি নাকি ভিটামিন ডি, কিসের অভাবে হয়? উত্তরটা করো। তো দেখো, এই যে বেরি রোগটা রয়েছে এটা ভিটামিন বি1 এটার অভাবে হয়। ভিটামিন বি1 যার রাসায়নিক নাম হচ্ছে থাইমিন, থাইমিনের অভাবে বেরি রোগ হয়। ঠিক আছে, এরপর ভিটামিন এ, এটা রাসায়নিক নাম কি? রেটিনল। রাসায়নিক নামগুলো কিন্তু মনে রাখবে, রেটিনল। ঠিক আছে, তো রেটিনলের অভাবে কি হয়? নাইট ব্লাইন্ডনেস। রাতকানা। দেখবে যখন বাচ্চা হয়, ঠিক আছে, তখন তাদেরকে ডাক্তারবাবুরা একটা ভিটামিন দেয়, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এটা কিসের জন্য দেয়? যাতে চোখটা ভালো থাকে। আমাদের চোখের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রেটিনল। ঠিক আছে, রাতকানা, এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, ভিটামিন সি, এটা রাসায়নিক নাম কি? এটা রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, এই অ্যাসকর্বিক অ্যাসিডের ফলে বা এটার যদি আমাদের শরীরে না থাকে, ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে স্কারভি। ঠিক আছে, আর ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। জানো ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? সূর্যের আলো থেকে। সূর্য থেকে আমরা সরাসরিভাবে ভিটামিন ডিটা পাই। একটা এটার অভাবে দুটো রোগ হয়, একটা হচ্ছে রিকেটস, আর একটা হচ্ছে তোমার অস্টিওম্যালেসিয়া।
দেখবে আগেকার দিনে যখন বাচ্চা হতো তখন সেই বাচ্চাকে কি করা হতো, রোদে রাখা হতো। কিসের জন্য? যাতে সেই বাচ্চাটা ভিটামিন ডিটা পায়, তার জন্য তাকে রোদে রাখা হতো। ঠিক আছে, এরপর দেখো এগুলো হচ্ছে ভিটামিনের অভাবে কয়েকটা রোগ। প্রোটিনের অভাবেও একটা রোগ হয়, প্রোটিন। যদি কোনো বাচ্চা ঠিকঠাকভাবে প্রোটিন না পায়, একটা রোগ হয়, যে রোগটার নাম হচ্ছে কোয়াশিরকর। ঠিক আছে, কোয়াশিওরকর। ঠিক আছে, এটা পরীক্ষা অনেকবার এসেছে, এটা ভিভিআই করে রাখবে। প্রোটিনের অভাবে এই রোগটা হয়। এরপরে আর একটা প্রশ্ন আসে ভিটামিন থেকে, যে কোন ভিটামিনটা জলে দ্রব্য আর কোন ভিটামিনটা লিপিডে দ্রব্য। ঠিক আছে, একটা থাকে জল, আর একটা হচ্ছে লিপিড। দেখো, যদি আমাদের কাছে যে ভিটামিনগুলো রয়েছে বি, সি, এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো রয়েছে, এ, বি, সি, ডি, ই, কে। ঠিক আছে, টোটাল এই 1 2 3 4 5 6 এই 6টা ভিটামিন রয়েছে। তার মধ্যে কোনটা জলে দ্রব্য এবং কোনটা লিপিডে দ্রব্য? তো জলে দ্রব্য হচ্ছে তোমার ভিটামিন বি এবং সি, আর লিপিডে দ্রব্য হচ্ছে তোমার ভিটামিন ডি, ই, কে, এ। এটা এরকম ভাবে কেন রাখলাম? দেখো, তোমরা যদি একদিকেরটা মনে রাখো তাহলে আরেক দিকেরটা মনে রাখা সহজ। যেমন লিপিডেরটা মনে রাখার একটা সহজ ট্রিক হচ্ছে কি, ডেকা। ডেকা নামটা অনেকেই শুনেছো। আবার ওয়াটার বা জলের ক্ষেত্রে মনে রাখা সহজ, সেটা হচ্ছে বিসি। এটা তো মনে রাখা অনেক সহজ, তোমরা বুঝতে পারছো কেন। এরপর দেখো, এই যে ভিটামিনগুলো বললাম জলে দ্রব্য এবং লিপিডে দ্রব্য, তার মধ্যে জলে দ্রব্য একটা ভিটামিন হচ্ছে সি। ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা টক জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায়। এই ভিটামিন সি এর একটা বিশেষত্ব হচ্ছে, এই ভিটামিন সিটাকে আমরা শরীরে স্টোর করে রাখতে পারি না। এ, ডি, বি এগুলোকে স্টোর করতে পারি, কিন্তু ভিটামিন সি কে আমরা স্টোর করতে পারি না। আমাদের যে ঘামের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে ভিটামিন সি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আবার অনেক সময় অনেক ফল এবং অনেক সবজিতেও কিন্তু ভিটামিন সি থাকে। তো সেই ভিটামিন সিটাকে যখন আমরা রান্না করি, ঠিক আছে, রান্না করার পরেও কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাই ভিটামিন সিটাকে যদি আমরা খাবারের মধ্যে নিতে চাই, তাহলে সেই খাবারটাকে না রান্না করে খেতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিচের কোন নদীটি আরব সাগরে প্রবাহিত হয়, মানে আরব সাগরে মিশে যাচ্ছে? দেখো, আমাদের ভারতবর্ষ 3 দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। ঠিক আছে, এইখানে রয়েছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, এখানে রয়েছে আরব সাগর, আর এখানে রয়েছে হিন্দ মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, তো আরব সাগরে যে নদীগুলা এসে মিশবে, সেই নদীগুলো অবশ্যই দেখো পশ্চিম দিকে প্রবাহিত নদী হবে। নদীগুলো যদি পশ্চিম দিকে প্রবাহিত নদী না হয়, তাহলে সে কিন্তু আরব সাগরে মিশবে না। আবার ঠিক একই রকম ভাবে যদি বে অফ বেঙ্গলে এসে মিশতে হয়, তাহলে সেই নদীগুলোকে পূর্ব দিকে প্রবাহিত নদী হতে হবে। ঠিক আছে, দেখো গোদাবরী, কৃষ্ণা এবং মহানদী, এই 3টা নদীই পূর্ব দিকে বয়ে চলে এবং বে অফ বেঙ্গলে মিশে যায়। তাহলে স্বাভাবিকভাবেই উত্তর হচ্ছে তাপি নদী। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে নদীগুলা তোমার পশ্চিম বাহিত নদী রয়েছে, সেগুলো একটু নোট করে নাও। তার জন্য একটা ট্রিক আছে। পশ্চিম বাহিনী নদীগুলো মনে রাখার জন্য ট্রিক দুটা রয়েছে। একটা হচ্ছে মা কালী, মা কালী সবার লগে সমান। মা কালী সবার লগে সমান মানে সবার চোখে সমান। ঠিক আছে, সবার কাছে সমান। দেখো, মা মানে হচ্ছে তোমার মাহি নদী, মাহি নদী। কালী হচ্ছে কালী নদী। ঠিক আছে, তাহলে মাহি নদী, কালী নদী। সবার, এটা হচ্ছে তোমার সবরমতী।
সবরমতী। লগে লুনি নদী, ঠিক আছে। আর সমানের ন, এটা হচ্ছে তোমার নর্মদা। আর সমান হচ্ছে একটা হচ্ছে সবরমতী, একটা হচ্ছে সরাবতী। তো এই যে নদীগুলো রয়েছে এগুলো সব কিন্তু পশ্চিম বাহিনী নদী। আরেকটা ট্রিক হচ্ছে সমান্তা, সব ফর হচ্ছে সবরমতী, মা ফর হচ্ছে মাহি, ন ফর হচ্ছে নর্মদা, আর ত ফর হচ্ছে তাপ্তি, ঠিক আছে। তাহলে মা কালী সবার লগে সমান বা সমানতা যে কোনো ট্রিক তোমরা মনে রাখতে পারো। সেখানে পশ্চিম বাহিনী নদী যেগুলো আরব সাগরে এসে মিশেছে সেগুলো পেয়ে যাবে। এরপর দেখো এই যে তাপ্তি নদী বা তাপি নদী, এটা হচ্ছে কি আরব সাগরে এসে মিশছে, ঠিক আছে। এটার শুরু বা এটার উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশে। আর এসে মিশে যায় কোন জায়গায়? সেটা হচ্ছে গালফ অফ খাম্বাট, গালফ অফ খাম্বাট, যেটাকে বলা হচ্ছে খাড়ি, খাম্বাতের খাড়ি। কোথায় অবস্থিত? গুজরাটে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের উদ্ভিদদের মধ্যে কোনটি ব্রায়োফাইটস এর অন্তর্গত? মার্সেলিয়া, দেবদার, ক্ল্যাডোফোরা নাকি মার্চানিতা? কোনটা ব্রায়োফাইটস এর অন্তর্গত? ঠিক আছে, দেখো উত্তর হচ্ছে মার্চানিতা, ঠিক আছে। উত্তরটা হচ্ছে তোমার মার্চানিতা। যে প্ল্যান্ট রয়েছে তাদের পাঁচটা কিংডম বা পাঁচটা ভাগে ভাগ করা যায়। পাঁচটা ভাগ কি কি? একটা হচ্ছে থ্যালোফাইট, এটা আগের দিনও একটা ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম, থ্যালোফাইট। নেক্সট হচ্ছে ব্রায়োফাইট, তারপর হচ্ছে তোমার পেট্রিডোফাইটস, আরেকটা হচ্ছে তোমার জিমনোস্পার্ম, আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এই হচ্ছে টোটাল পাঁচটা ভাগ। নেক্সট, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটক নাকি রাজস্থান? জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এটা অবস্থিত হচ্ছে তোমার উত্তরাখণ্ডে। ভারতের প্রথম যে ন্যাশনাল পার্ক সেটা কোনটা? সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, এই উত্তরাখণ্ডে কিসের সংরক্ষণ করা হয়? রয়্যাল বেঙ্গল টাইগারের। রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে এটা কত সালে স্থাপিত হয়? 1936 সালে। রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করার জন্য 1936 সালে এটি স্থাপিত হয়, ঠিক আছে। প্রথমে এটির নাম কি ছিল? 1936 সালে এটার নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, হেইলি জাতীয় উদ্যান, ঠিক আছে। 1950 সালে এটার নাম করা হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। 1955 সালে এটা করা হয় তোমার জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এবং 2022 সালে আবার প্রপোজ দেওয়া হয় যে এটাকে রামগঙ্গা করা হোক, কিন্তু এখনো এটা জিম করবেট ন্যাশনাল পার্কে রয়েছে। ভারতে এখনো পর্যন্ত টোটাল যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে 106টি। 106টা হচ্ছে ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে প্রাচীনতম এবং সব থেকে মানে প্রথম যে ন্যাশনাল পার্কটা স্থাপিত হয় সেটার নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এরপর নবীনতম কি? সেটা তোমাদের হোমওয়ার্ক।
নবীনতমটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। চলো নেক্সট, ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, লখনৌ, দিল্লি, মুম্বাই। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যাকে বলা হচ্ছে সিডিআরআই, শর্ট ফর্মে কি বলা হয়? সিডিআরআই, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত হচ্ছে তোমার লখনৌতে। কোথায় অবস্থিত? লখনৌতে। এবং এটি স্থাপিত হয়েছিল কত সালে জানো? 1951 সালে। 1951 সালে এটি স্থাপিত হয়। ঠিক আছে। ঠিক একই রকম আরো কয়েকটা সংস্থা রয়েছে যাদের হেডকোয়ার্টার কোথায় বা কোথায় অবস্থিত সেটা নিয়ে প্রশ্ন আসে। যেমন সেন্ট্রাল রাইস রিসার্চ, একটা রয়েছে সেন্ট্রাল রাইস রিসার্চ, এটা অবস্থিত হচ্ছে তোমার কটকে, ভুবনেশ্বরের কটক। আচ্ছা, যদি বলা হয় সেন্ট্রাল তাবাকো, সেন্ট্রাল টবাকো মানে যেখানে এই যে তামাককে নিয়ে রিসার্চ করা হয় সেটা হচ্ছে কোথায়? রাজমুন্ড্রি। ঠিক আছে। এরপর হচ্ছে তোমার যদি বলা হয় ন্যাশনাল সেন্টার ফর আর্থ সায়েন্স স্টাডিজ, একটা হচ্ছে তোমার ন্যাশনাল সেন্টার ফর, এগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষা এখান থেকে এসেছে। সেন্ট্রাল ন্যাশনাল সেন্টার ফর আর্থ সায়েন্স, আর্থ সায়েন্স স্টাডিজ, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কেরালার তিরুবনন্তপুরম। কেরালার তিরুবনন্তপুরম। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার দেরাদুন, দেরাদুনে অবস্থিত। যদি বলা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টার কোথায়? কলকাতা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে। এরপর হচ্ছে বার্ক, যেটাকে বলা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা হচ্ছে তোমার মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে জুট টেকনোলজি রিসার্চ সেন্টার, সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ সেন্টার, জুটের। ঠিক আছে, এটা একটা কলকাতাতেও আছে, আর একটা হচ্ছে বর্ধমান, বার্ডওয়ান। ঠিক আছে। তো এই কয়েকটা কটা হয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। এই সাতটা অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, পাইথন হলো একটি ড্যাশ। পাইথন কি? প্রোগ্রামিং ভাষা, ওয়েব ব্রাউজার, মালওয়্যার নাকি অপারেটিং সিস্টেম? ঠিক আছে। পাইথন, পাইথন কি? দেখো, পাইথন হচ্ছে একটা কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা হচ্ছে তোমার পাইথন। কম্পিউটারের প্রোগ্রামিং কয়েকটা ভাষা রয়েছে, একটা হচ্ছে পাইথন, ঠিক একই রকম ভাবে রয়েছে জাভা, সি, শুধু সি, সি প্লাস প্লাস, ঠিক আছে, এসকিউএল, তাহলে জাভা, সি, সি প্লাস প্লাস, এসকিউএল এবং
পাইথন, এগুলো হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হচ্ছে যেখান থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করি। যেমন হচ্ছে ক্রোম, অপেরা মিনি, ফায়ারফক্স, এগুলো হচ্ছে সব ওয়েব ব্রাউজার। আচ্ছা, মালওয়্যার কি? মালওয়্যার হচ্ছে এমন একটা ভাইরাস যেটা কম্পিউটারের মধ্যে গিয়ে কম্পিউটারের যে সিস্টেম সেটাকে হ্যাক করতে পারে, মালওয়্যার। ঠিক আছে। আর অপারেটিং সিস্টেম কি? যেটার মাধ্যমে অপারেটিং সিস্টেম হচ্ছে তোমার যেটাকে ওএস বলা হয়, সেটার মাধ্যমে একজন ব্যক্তি কি করে কম্পিউটারটাকে ব্যবহার করতে পারে। ওএস বা অপারেটিং সিস্টেম না থাকলে কিন্তু কম্পিউটারকে ব্যবহার করা যায় না। ঠিক আছে। ব্যবহার করতে গেলে যেটার সাথে আমরা ইন্টারেক্ট করছি, এই যে লিখছি, এটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। হুমায়ুন নামা কে লিখেছেন? গুলবদন বেগম, বাবর, নূরজাহান নাকি আকবর? দ্য হিস্ট্রি অফ হুমায়ুন, হুমায়ুন নামা, হুমায়ুন নামা, হুমায়ুনের যে আত্মজীবনী সেটা কে লিখেছেন? তো এটা লিখেছে কে? গুলবদন বেগম। আচ্ছা, গুলবদন বেগমটাকে, এটা হচ্ছে হুমায়ুনের পিসি। হুমায়ুনের সম্পর্কে হচ্ছে পিসি, না সরি পিসি নয়, বোন, বাবরের মেয়ে। তাহলে এটা ভুল হয়ে গেছে, হুমায়ুনের বোন। ঠিক আছে। গুলবদন বেগম হচ্ছে হুমায়ুনের বোন, বাবরের কন্যা। ঠিক আছে, হচ্ছে বাবরের কন্যা। আর বাবরের কন্যা মানে হচ্ছে কে? হুমায়ুনের বোন। বাবার হলো বাবরের পুত্র হুমায়ুন, আর বাবরের কন্যা হচ্ছে গুলবদন বেগম। ঠিক আছে, ভাই বোন। আচ্ছা, এরপর হচ্ছে বাবর। বাবরের যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটার কি নাম? অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে বাবর নামা। ঠিক আছে। বা এটাকে বলা হয় তুজুকি ই বাবর, তুজুকি ই বাবর। ঠিক আছে। নূরজাহান, নূরজাহানের অরিজিনাল নাম হচ্ছে তোমার মেহরুন নিসা। কি নাম অরিজিনাল? মেহের উন নিসা। আর নূরজাহান হচ্ছে তোমার জাহাঙ্গীরের 20তম স্ত্রী, মনে রাখবে। কার? জাহাঙ্গীর। 20তম স্ত্রী হচ্ছে কে? মেহরুন নিসা বা নূরজাহান। ঠিক আছে। উম, জাহাঙ্গীরের যে 20তম স্ত্রী তার মধ্যে সব থেকে প্রধান যদি বলা হয় কে, সেটা হচ্ছে মেহরুন নিসা। তাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিল জাহাঙ্গীর। এরপর মেহরুন নিসা প্রথমে স্ত্রী ছিল কার জানো? শের আফগান খানের। মেহরুন নিসা বা নূরজাহানের প্রথম যে স্বামী, ফার্স্ট হাজব্যান্ড কে ছিল? তার নাম ছিল শের আফগান খান। পরবর্তী ক্ষেত্রে শের আফগান খান যখন মরে যায়, সেই বিধবা স্ত্রীকে বিবাহ করে কে? জাহাঙ্গীর। যেমন জাহাঙ্গীরের 20তম স্ত্রী হিসাবে স্থান পায় কে? নূরজাহান। ঠিক আছে। আকবর, আকবরের সম্বন্ধে তোমরা অনেকেই জানো। আকবরের যে জীবনী, আকবর নামা, কে লিখেছিল? জীবনীটা হচ্ছে আকবর নামা। ঠিক আছে, লিখেছিল আবুল ফজল। অনেক সময় প্রশ্ন আসে কোন ভাষায় লিখেছিল, সেটা হচ্ছে ফার্সি, বা ইংরেজিতে বলা হয় পার্সিয়ান। এই বইটা 3টা খণ্ড রয়েছে। ঠিক আছে, 3টা খণ্ড। প্রথম খণ্ডে আকবরের যে বংশধররা রয়েছে, ঠিক আছে, সেই বংশকে নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে আকবরের সাম্রাজ্যকে নিয়ে
এবং তৃতীয় খণ্ডে যেটার নাম হচ্ছে আইন ই আকবরী, আইনি আকবরী, এখানে আকবরের সম্বন্ধে এবং আবুল ফজল নিজের সম্বন্ধেও এখানে লিখেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ড্যাশ এ ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন? করাচি, বেলগাম, কানপুর নাকি মাদ্রাস? দেখো, মহাত্মা গান্ধী তার জীবনকালে একবারেই জাতীয় কংগ্রেসের বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন হতো প্রত্যেক বছর, সেখানে সভাপতিত্ব করেছিলেন তার জীবনকালে একবার। সেটা কোথায়? করাচি, বেলগাম, কানপুর নাকি মাদ্রাস? তো মহাত্মা গান্ধী 1924 সালে, ঠিক আছে, 1924 সালে বেলগাম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এরপর দেখো, করাচিতে, যেটা পাকিস্তানে অবস্থিত, সেখানে দুবার সভা হয়েছিল, বৈঠক হয়েছিল। একবার 1913 সালে, আর একবার হচ্ছে 1931 সালে। 1913 সালে সভাপতিত্ব করেছিলেন সৈয়দ মোহাম্মদ বাহাদুর। কে করেছিলেন? সৈয়দ মুহাম্মদ বাহাদুর। আচ্ছা, 1931 সালে কে করেছিল? তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, কানপুরে অধিবেশন হয়েছিল তোমার 1925 সালে, এবং এখানে সভাপতিত্ব করেছিল কে? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? সরোজিনী নাইডু। এবং সরোজিনী নাইডু বলেছিল যে রাজ্যপালের যে পদটা রয়েছে, এটা হচ্ছে সোনার খাঁচায় বন্দি একটা পাখির মতো। ঠিক আছে, তো দেখো, কানপুরের যে অধিবেশন, সেখানে সভাপতিত্ব করেছিল সরোজিনী নাইডু, এবং সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা, এটা নোট করে রাখবে, প্রথম ভারতীয় মহিলা। প্রথম ভারতীয় মহিলা যিনি আইএনসি এর সভাপতি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন। আচ্ছা, যদি বলা হয় প্রথম মহিলাকে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তার নাম হচ্ছে অ্যানি বেসান্ট। আর যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলাকে, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। এরপর হচ্ছে মাদ্রাসে হয়েছিল তোমার 1927 সালে। 1927 সালে যে বৈঠক, সেটা হয়েছিল মাদ্রাসে, এবং এখানে সভাপতিত্ব করেছিল ডক্টর এম এ আনসারি। ডক্টর এম এ আনসারি। ঠিক আছে, দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস কখন কখন সভাপতিত্ব করেছিল, এটাও পরীক্ষায় আসে। মনে রাখবেন, নেতাজি দুবার সভাপতিত্ব করেছিল। ঠিক আছে, নেতাজি দুবার, একবার হচ্ছে 1938 সালে, আর একবার হচ্ছে 1939 সালে। 1938 সালে যে অধিবেশনটা হয়েছিল, সেটা হচ্ছে হরিপুরা। আর 1939 হয়েছিল ত্রিপুরী। আর এই 1939-এর যে অধিবেশন, এখানেই মহাত্মা গান্ধীর সাথে তার একটা মতবিরোধ হয়, এবং তারপর তিনি আইএনসি কে ছেড়ে দেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লকের স্থাপনা করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো, এই যে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম স্থাপিত হয় কত সালে? 1885 সালে, এবং প্রথম যে বৈঠক, সেটা হয়েছিল তোমার বোম্বেতে। ঠিক আছে, এখানে সভাপতিত্ব করেছিল কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা, যদি বলা হয় যে প্রথম অধিবেশনে কতজন সদস্য অংশগ্রহণ করেছিল? 72 জন, মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম অধ্যক্ষ কে ছিল বা মুসলিম সভাপতি কে ছিল? ঠিক আছে, তো 1887 বা 1887 সালে মাদ্রাসে যে অধিবেশনটা হয়, ঠিক আছে,
এইখানে সভাপতিত্ব করেছিল বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, বদরুদ্দিন তৈয়বজি, এবং তিনিই প্রথম মুসলিম যিনি কিনা জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। আরেকটা প্রশ্ন আছে, প্রথম বিদেশি যিনি আইএনসির সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে জর্জ উলে। কোথায় হয়েছিল? এলাহাবাদ। জর্জ উলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জাতক কাহিনী কোন ধর্মের সাথে যুক্ত? বুদ্ধিজম, শিখিজম, হিন্দু ধর্ম নাকি জৈন ধর্ম? দেখো, জাতক কাহিনী হচ্ছে গৌতম বুদ্ধের আগের জন্মের কাহিনীগুলোকে, ঠিক আছে, গৌতম বুদ্ধের যে আগের জন্ম ছিল সেই জন্মের যে কাহিনী সেগুলোকে যেখানে রাখা হয়েছে সেটাকে বলা হচ্ছে জাতক কাহিনী। ঠিক আছে, তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। বৌদ্ধ ধর্মের যে তিনটা গুরুত্বপূর্ণ বই রয়েছে বা পুস্তক রয়েছে তার মধ্যে সেটাকে একত্রে বলা হচ্ছে ত্রিপিটক। তিনটা পিটক, ত্রিপিটক। কি কি? একটার নাম হচ্ছে বিনয় পিটক, একটার নাম হচ্ছে তোমার সুত্ত পিটক, আরেকটার নাম হচ্ছে অভিধম্ম পিটক। ঠিক আছে, বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। পরবর্তী দেখো, ইবনে বতুতা একজন বিখ্যাত ভ্রমণকারী। তিনি কোন দেশ থেকে এসেছিলেন বা কোন দেশের মূল বাসিন্দা? কি নাম? ইবন বতুতা। ইতালি, গ্রিস, চীন, মরক্কো? তো দেখো, ইবন বতুতা তিনি হচ্ছে মরক্কো থেকে এসেছিলেন এবং একজন তিনি কে ছিলেন? ভ্রমণকারী। তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে রহেলা। বইটার নাম কি? রহেলা। ঠিক আছে, এবং তিনি কার সাথে ভারতে এসেছিলেন জানো? তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সাথে ভারতে এসেছিলেন। ঠিক আছে, এরপর কিছু বিদেশি ভ্রমণকারী আছে যারা ভারতে এসেছিল, সেখান থেকে প্রশ্ন আসে। যেমন প্রথমেই আছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস কোথা থেকে এসেছিল? সেলুকাসের দরবার থেকে। সেলুকাস নিকেটারের দরবার থেকে কার কাছে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে এসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের সংস্থাপক। এই মেগাস্থিনিসের লেখা বইটার নাম কি হচ্ছে? ইন্ডিকা। ঠিক আছে, নেক্সট আরেকজনকার নাম হচ্ছে ডাইনোসিয়াস। আচ্ছা, ডাইনোসিয়াস কোথা থেকে এসেছিল? মিশর থেকে, যেটাকে এখন ইজিপ্ট বলা হয়। কার কাছে এসেছিল? সম্রাট অশোকের কাছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হুয়েনসাং। হুয়েনসাং চীন থেকে এসেছিল। কোথা থেকে? চীন থেকে এসেছিল। কার কাছে এসেছিল? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এবং তার লেখা বইটার নাম কি ছিল? ফোগিউজি। কি নাম ছিল? ফোগিউজি, বা অনেকে বলে ফোকিউকি। আরেকটা নাম নোট করো, মার্কো পোলো। তিনি এসেছিলেন ইটালি থেকে। ঠিক আছে, কার কাছে এসেছিল? পান্ডিয়া বংশ। দক্ষিণ ভারতের যে পান্ডিয়া বংশ সেখানকে তিনি এসেছিলেন, মার্কো পোলো। তারপর হচ্ছে নিকোলাস কান্টি। নিকোলাস কান্টি কোথা থেকে এসেছিল? ইটালি। ইটালি থেকে কার কাছে এসেছিল? বিজয়নগর। বিজয়নগর সাম্রাজ্যে এসেছিল। আরেকটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে আব্দুল রাজাক।
আব্দুল রাজাক কোথা থেকে এসেছিল? ফরাস থেকে, ফরাসি। ঠিক আছে। আচ্ছা, কার কাছকে এসেছিল? বিজয়নগর সাম্রাজ্যের দেবরয় দ্বিতীয়র কাছকে। ঠিক আছে। আর আরেকটা নাম হচ্ছে তোমার ডেমিনোগাস পেরাস। ডেমিনিগোস পেরাস কোথা থেকে এসেছিল? পর্তুগাল থেকে। আচ্ছা, কার কাছকে এসেছিল? কৃষ্ণদেব রায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণদেব রায় কোন বংশের জানো? সেটা হচ্ছে তুলুপ বংশ, বিজয়নগর সাম্রাজ্যের। তাহলে এই যে 7-8টা নাম তোমাদেরকে লেখালাম, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কে কোন দেশ থেকে এসেছিল এবং ভারতে কার দরবারে এসেছিল, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে নিচের কোনটি সার্কের সদস্য নয়? সার্ক, যার সম্পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের সদস্য নয় কে? আফগানিস্তান, মায়ানমার, চীন নাকি মরিশাস? ও সরি, কোনটা সদস্য বলা হয়েছে, সদস্য নয় নয়। সদস্য হচ্ছে তোমার আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে সার্কের সদস্য। সার্ক এটা স্থাপিত হয়েছিল তোমার 1985 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে নেপাল। কোথায়? নেপালের কাঠমান্ডু। আচ্ছা, এখানে যারা সদস্য রয়েছে না, সেখান থেকে প্রশ্নটা আসে। সদস্য দেখো, ভারতের ম্যাপটা যদি মনে রাখো তাহলেই হবে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ঠিক আছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইগুলো হচ্ছে তোমার সার্কের সদস্য। ভারতের ম্যাপটা মনে রাখলে হচ্ছে আফগানিস্তান 1, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই 8টা দেশ মিলে সার্ক গঠন করে, যার মধ্যে নবীনতম সদস্য হচ্ছে আফগানিস্তান। নবীনতম সদস্য হচ্ছে আফগানিস্তান। যদিও বর্তমানে সার্ক যে সংগঠনটি রয়েছে এটা কোনো কাজেই করে না। এর পরিবর্তে আরো একটি সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে বিমস্ট্যাক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্থানটি ইউরেনিয়াম খননের জন্য বিখ্যাত? ইউরেনিয়াম, ইউরেনিয়ামকে কি বলা হয়? মেটাল অফ হোপ। মেটাল অফ হোপ। জাদুগুড়া, পান্না, রানীগঞ্জ নাকি কোরবা? ইউরেনিয়াম হচ্ছে তোমার জাদুগোদা। এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডে অবস্থিত। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে কি? জাদুগোদা। ঠিক আছে। কিসের জন্য? ইউরেনিয়ামের জন্য। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কার লেখা? সুরদাস, জয়দেব, রাসখান নাকি মীরাবাই? মীরাবাই নয়, এটা হচ্ছে মীরাবাই। ঠিক আছে। তো গীত গোবিন্দ এটা হচ্ছে তোমার জয়দেবের লেখা। আচ্ছা, সুরদাসকে? সুরদাস হচ্ছে একজন বিখ্যাত মানে কৃষ্ণ ভক্ত। ঠিক আছে। 16 সেঞ্চুরির বা 16 শতকের, ষোড়শ শতাব্দীর একজন বিখ্যাত কৃষ্ণ ভক্ত। তার নাম হচ্ছে সুরদাস। তিনি তার জীবনকালে 500টি গ্রন্থ লিখেছেন। 500টি গ্রন্থ। তার মধ্যে দুটা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সুর সাগর, আর একটা হচ্ছে তোমার সাহিত্য লহরী। সুরদাস। ঠিক আছে। এরপর দেখো মীরাবাই। মীরাবাইয়ের স্টোরিটা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ এখনকার দিনের জেনারেশনের জন্য। মীরাবাই একজন কৃষ্ণ ভক্ত, তোমরা সকলেই জানো।
কৃষ্ণ ভক্ত এবং তিনি শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পূজা করতেন। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি কি ভাবতেন? স্বামী ভাবতেন। ঠিক আছে। তো মীরাবাই একজন হচ্ছে তোমার রাজকন্যা। তার বিবাহ হয়েছিল কার সাথে? ভোজরাজের সাথে। ম্যারেড টু ভোজরাজ। ঠিক আছে। কিন্তু তিনি বিবাহের পর খুশি ছিলেন না। ঠিক আছে, কারণ তিনি শ্রীকৃষ্ণকে স্বামী হিসাবে ভেবে নিয়েছিলেন এবং তার জন্য তিনি সবসময় কৃষ্ণ ভক্তিতে লীন থাকতেন বা কৃষ্ণের ভক্তিতে সবসময় মগ্ন থাকতেন আর কি। ঠিক আছে, ব্রহ্মচর্য জীবন তিনি পালন করেছেন। তো এইটা দেখে পর তার যে শ্বশুর ঘরের লোক আছে, ঠিক আছে, তারা এটা সহ্য করতে পারতো না যে মীরাবাই সবসময় শ্রীকৃষ্ণের যে ভক্তিতে ডুবে আছে সেটা তারা সহ্য করতে পারতো না। তার জন্য তারা কি করেছিল যে মীরাবাইকে অমৃত বলে বিষ পান করানোর চেষ্টা করেছিল এবং মীরাবাই সেটা পান করার পরেও কিন্তু তার মৃত্যু হয়নি। আবার অনেক সময় ফুলের ঝুড়িতে ফুল না দিয়ে সাপ দিয়ে পাঠিয়েছে, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে মীরাবাইয়ের উপর, কিন্তু তবুও মীরাবাইয়ের কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে। তো মীরাবাই তার জীবনকালে 1300টা ভজন লিখেছে। ঠিক আছে, কতগুলো? 1300টা, একটা দুটা নয়, 1300টা ভজন লিখেছে কে? মীরাবাই। ঠিক আছে, 1300টা ভজন। দেখবে মীরাবাইয়ের জীবনকে নিয়ে একটা গান আছে, গানটা খুব বিখ্যাত, ऐसी লাগি লগন মীরা হো গই মগন। এই যে গানটা রয়েছে, এই গানটা শুনবে, মীরাবাইয়ের জীবনের উপর গাওয়া। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি? মানে এই যে 4টা রোগ রয়েছে তার মধ্যে কোনটা ব্যাকটেরিয়া দ্বারা হয়? হেপাটাইটিস, টাইফয়েড, মেসেলস নাকি পোলিও? দেখো ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো রয়েছে সেগুলো একটা নোট করে নাও। এক হচ্ছে প্লেগ। প্লেগ এখন দেখা দেয় না, 1885 সালের সময় প্লেগ দেখা দিয়েছিল। ঠিক আছে, তার জন্য 1885-র যে আইএনসি ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার প্রথম অধিবেশনটা পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা প্লেগের কারণে চেঞ্জ করে কোথায় করা হয়? বম্বেতে করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে ডিপথেরিয়া। তারপর হচ্ছে টিবি, যেটাকে আমরা বলি টিউবারক্লোসিস, টাইফয়েড। ঠিক আছে। তারপর হচ্ছে লেপ্রোসি বা যেটাকে আমরা বলি কুষ্ঠ রোগ। ঠিক আছে। আমাদের বাঁকুড়া জেলার গৌরীপুরে একটা কুষ্ঠ রোগের হসপিটাল রয়েছে, যেটা এশিয়ার সব থেকে বড় কুষ্ঠ রোগের হসপিটাল, গৌরীপুর। ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কলেরা। আগে একটা সময় কলেরায় প্রচুর মানুষ মারা গেছে। তারপর হচ্ছে সিফিলিস। ঠিক আছে। আর একটা রোগ নোট করো, সেটা হচ্ছে গনোরিয়া। ঠিক আছে। এই যে 9টা রোগের নাম তোমাদেরকে লিখলাম, এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে টাইফয়েড হচ্ছে অ্যান্সার। এরপর হ্যাপাটাইটিস, মেসেলস এবং পোলিও, এগুলো হচ্ছে সব ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে প্রজাতন্ত্র দিবসে কে প্রধান অতিথি ছিলেন? প্রাভো সুবিয়ান্ত, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প নাকি এলন মাস্ক? তো 2025 সালের যে প্রজাতন্ত্র দিবসটা আমরা পালন করলাম, তো সেখানে প্রধান অতিথি বা চিফ গেস্ট হিসাবে ছিলেন প্রাভো সুবিয়ান্ত। ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট। ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট। আর এলন মাস্ক হচ্ছে এক্স কোম্পানি, যেটা আগে টুইটার ছিল, সেই কোম্পানির মালিক। নেক্সট, ভারতের সাম্প্রদায়িক ইলেক্টোরেট সিস্টেম ড্যাশ দ্বারা প্রথম প্রবর্তিত হয়েছিল? রাউলাট আইন, মরলে মিন্টো সংস্কার, ওয়েভেল প্ল্যান নাকি ক্রিপস মিশন? তো প্রথম যে সাম্প্রদায়িক ইলেক্টোরেট সিস্টেম, এটা এসেছিল তোমার মরলে মিন্টো রিফর্ম থেকে। লাস্ট প্রশ্ন আজকের,
ভারতের শিক্ষামন্ত্রী কে? ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, অমিত শাহ নাকি সুব্রমণ্যম জয়শঙ্কর? তো আজকের দিনে দাঁড়িয়ে ভারতের শিক্ষামন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে। আচ্ছা, রাজনাথ সিং হচ্ছে ডিফেন্স মিনিস্টার, অমিত শাহ হচ্ছে হোম মিনিস্টার, আর সুব্রমণ্যম জয়শঙ্কর হচ্ছে বা এস জয়শঙ্কর তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রী বা ফরেন মিনিস্টার। ঠিক আছে। তো দেখো, আজকের ক্লাসটা তোমাদের সাথে মোটামুটি সব প্রশ্নগুলো ডিটেলসে আলোচনা করছি। অনেক কি পয়েন্ট যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নগুলো তো আগের পরীক্ষায় এসেছে। কি পয়েন্টগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আগামী দিনে পরীক্ষার জন্য তোমরা কিরকম ভাবে প্রস্তুতি নেবে। তো দেখো, এখন পর্যন্ত টোটাল আমরা 9টা পিওয়াইকিউ সেট আলোচনা করেছি। ঠিক আছে। টোটাল কটা? 9টা। এই 9টা সেটের মধ্যে যদি তোমরা দেখো, একটা প্যাটার্ন রয়েছে। প্যাটার্ন কি? প্রত্যেকটা জায়গার থেকে একই রকম প্রশ্ন আসছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় বলতে দেখো, প্রত্যেকটা সেটেই রোগ থেকে কোনো না কোনো প্রশ্ন আসছেই। ঠিক আছে। তারপর বিভিন্ন ধরনের যে সংস্থা, সেখান থেকে প্রশ্ন আসছে। ইতিহাসের খুব ডিপ প্রশ্ন কিন্তু আসে না, কিন্তু যেগুলো আমরা বেসিক, যেগুলো আমরা ছেড়ে দিই, মনে হয় যে এটা তো সবাই করে নেবে, ঠিক সেই ধরনের প্রশ্নগুলো আসছে। আর তার সাথে কি আসছে? বিভিন্ন বই, অথার, ন্যাশনাল পার্ক। ঠিক আছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? স্ট্যাটিক জিকেটাকে ভালোভাবে পড়তে হবে। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে। সায়েন্স থেকে প্রশ্ন এনটিপিসির জন্য খুব একটা টাফ কিছু আসে না, 2 বা 3 এরকম প্রশ্ন থাকে। ঠিক আছে। 2টা 3টা বা কোনো জায়গায় হয়তো 4টা। বেশিরভাগ প্রশ্ন আসছে তোমার হিস্ট্রি থেকে, স্ট্যাটিক জিকে থেকে এবং ভূগোলের কয়েকটা পার্ট থেকে। ঠিক আছে। বাকি পলিটিক থেকে যে প্রশ্নগুলো আসছে একদম বেসিক। তার জন্য কয়েকটা জিনিস যেগুলো কমন প্রত্যেকবার, সেটা হচ্ছে বিভিন্ন রোগ, সংস্থা, বই, ন্যাশনাল পার্ক। ঠিক আছে। এই 4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, মানে তোমরা যারা 2025-এ এনটিপিসি পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিন্তু এই 4টা জায়গা তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে, মানে এই জায়গা থেকে প্রশ্ন আসছেই। ঠিক আছে। চলো, টাটা।